কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, তিনি মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের আওয়ামী লীগ আপনার একজন বড় একটা নেতা, খেলা হবে খেলা, কিংবা অনেকেই তাকে আপনার পালাবো না কিংবা এন্টারটেইনমেন্ট একজন নেতা হিসেবে অনেকে চিনে থাকেন, এবং আওয়ামী লীগটাকে আপনার প্রায় 70% ধ্বংসের পথে নেওয়ার কারণে এই ওবায়দুল কাদের। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? প্রিয় দর্শক, সেনাপ্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনাপ্রধান সহ বিএনপি সহ ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন জাতিসংঘ। আর এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দুটি আপিল করে দিলেন জাতিসংঘের কাছে। ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান। আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? হাসিনার ছায়া ওয়াকারের উপরে। কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। পেঁচাল যদি পারতে হয়, দেশের এই অরাজকতা নিয়ে পেঁচাল পারেন। এই যে ওনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এইটা যদি 7 মাস আগে হানা দিত বা এই দুদক যেতে পারতো, যে দুদক এখন সাহস পেয়ে গেছে, এখানে আরো অনেক পাওয়া যেত। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন প্রশ্নে নতুনভাবে বিএনপির দাবি মানা সম্ভব নয়। কিন্তু এই হুঁশিয়ারিকে চার আনার দাম দিল না ডক্টর ইউনূস সরকার। না, সাহস আছে। আজকে যে ঘটনা ঘটাইছে, গতকালকে যে ঘটনা ঘটাইছে, একটা আরেকটার সাথে কানেক্টেড, বাট আমি একটু কনফিউশনে আছি যে পেছন থেকে এই ব্যাকগ্রাউন্ডটা বা সাহসটা জোগানোর কাজটা কারা করে যাচ্ছে। আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি ইদানিং বাংলাদেশকে দেখার চেষ্টা করছে। আমার হাতে 3টা লেবু আছে, লেবু আমি নিজে ঢাকার যাত্রাবাড়ি থেকে কিনেছি, 4টা লেবু 50 টাকায়। বিএনপির মিডিয়া সেল দিয়ে এই লেবুর হালি 200 টাকা, লেবুর হালি 200 টাকা। যে 4টা লেবু কিনছি 50 টাকা দিয়া, আর সেই 4টা লেবু বিএনপি দেখাইছে 200 টাকা। অর্থাৎ আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি এখন পুরো জাতিকে দেখতে শুরু করছে। এমন ঘটনা দীর্ঘ 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনো ঘটেনি, এইবারই প্রথম এরকম একটি ঘটনা দেখা গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের ভারতে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। ওবায়দুল কাদের মারা গেছেন এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে এমন একটি গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন নাকি এটা গুজব ছিল। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন, এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV
তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে আইসা যেখানে ডিপ ফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, একটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ, প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি, মানে নাই মানে নাই, এমন ভাবে নাই, সে যে ছিল এইটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কওমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালে গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল, ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে, কার হাত, কার গলা, কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়। আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদেরের মৃত্যু দেখার অপেক্ষায় আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে, উমকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। অন্য দল কতটুকু চায় না চায় জানি না, বাট জামাত চায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই হয়তোবা বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। বিশেষ করে এই দোয়াটা আমরা পড়ে থাকি যারা নাকি মুসলমান আছি, এবং মুসলমানের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে কি আমরা এই দোয়াটা পড়ে থাকি। আপনি অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন, আর কেউ না, বাংলাদেশের আওয়ামী লীগ আপনার একজন বড় একটা নেতা, খেলা হবে খেলা, কিংবা অনেকেই তাকে আপনার পালাবো না কিংবা এন্টারটেইনমেন্ট একজন নেতা হিসেবে অনেকে চিনে থাকেন, এবং আওয়ামী লীগটাকে আপনার প্রায় 70% ধ্বংসের পথে নেওয়ার কারণে এই ওবায়দুল কাদের। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। আপনার এনজিপির একটা নিউজ, সেটি হচ্ছে তারা দাবি করতেছে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের পতন ঘটে এবং বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে অবস্থান নেন, ঠিক তারপর থেকে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা তারা বিভিন্ন দেশে পালাতে থাকে। একটা পর্যায়ে সবাই পালাতে ব্যর্থ হলেও কিছু সংখ্যক মানুষ তারা সার্থক হয়, এর ভিতরে যেমন ওবায়দুল কাদের একজন। এই ওবায়দুল কাদের তিনি কখন বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন এটি কেউ জানে না, কিংবা অনেকেই পরে এই গুঞ্জনটি শোনা গেছে যে তিনি বাংলাদেশের জয়সর হয়ে ভারতের অর্ডার দিয়ে তিনি কি পার হন। তিনি দীর্ঘদিন ভাবে অবস্থান করে আছে ভারতে, এবং তিনি পুনরায় তার আগের যেই রোগটা ছিল সেটা দেখা দেয়, এবং সেইটার চিকিৎসা নেওয়ার জন্যই ভারতের আপনার মাদ্রাসে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যায়, এবং সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এটা হচ্ছে এনটিভি নিউজ, তারা দাবি জানাচ্ছে যে ওবায়দুল কাদের তিনি যে আগে আপনার প্রায় 3 থেকে 3.5 বছর আগে
তিনি কিন্তু একটা স্টক করছিল। অনেকে আপনারা জানেন তিনি সিঙ্গাপুর কিন্তু অনেক দিন তিনি সেখানে ভর্তি ছিল। ঠিক আপনার সেই রোগটাই বা সেই স্টকটা তিনি কি পুনরায় করে এবং মাদ্রাসে তিনি কি চিকিৎসা নেওয়ার জন্য যান এবং সেখানে তিনি কি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। অনেকে আপনারা জানেন যে বর্তমান এই আওয়ামী লীগের যারা নাকি বড় বড় নেতাকর্মীরা আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে না, তাদেরকে কোনো আপনার মিটিংও দেখা যাচ্ছে না, কিংবা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কোনো কনফারেন্সে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। এখন এই ওবায়দুল কাদের কি সত্যি মারা গেল? মানে এটা তো এনটিভি নিউজ তারা দাবি জানাচ্ছে। এই এনটিভি নিউজ আপনার 4 মাস থেকে 3.5 মাস আগে হবে, হ্যাঁ এরকমই হবে, 3 থেকে 3.5 মাস কিংবা 4 মাস হবে। আপনার দাবি করছিল যে কি বলে মির্জা ফখরুল সাহেব তিনিও কি মারা গেছে। ওই যে যখন নাকি একটা জাতির উদ্দেশ্যে মির্জা ফখরুল সাহেব কি মাঠে ময়দানে একটা ভাষণ দিচ্ছিল, সেখানে তিনি আপনার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং এনটিভি নিউজ দাবি জানায় যে মির্জা ফখরুল ব্রেন স্ট্রোক করে তিনি কি আর নেই। ঠিক সেম দাবিটাই আপনার এই এনটিভি নিউজ তারা জানাচ্ছে যে আপনার ওবায়দুল কাদের তিনি কি মারা গেল চিকিৎসারত অবস্থায় তার ভারতের মাদ্রাসের হসপিটালে। এখন ঘটনাটা কতটুকু সত্য আমি যদি আপনাদেরকে বলি যে ঘটনাটা টোটালি ভোকাস। তিনি মারা যায় নাই, তিনি হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে। অনেকেই তাকে হয়তোবা দেখছে, বাংলাদেশে কোনো ব্লগাররা কিংবা বাংলাদেশের কোনো নাগরিক তারা হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে, হয়তোবা এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছে। কিন্তু তিনি যে মারা গেছে ভাই, এটা টোটালি ভুয়া। এখন সর্বশেষ আমার একটা কথা, যে বাংলাদেশের মতো ভাই এত বড় একটা টিভি চ্যানেল নিউজ এনটিভি, আপনারা যদি এই ধরনের গুজব ছড়ান তাহলে কি হয় বলেন তো? আপনারা লাস্টে কি বলেন যে হিউমার স্ক্যানে এটা ধরা পড়ছে যে এটা গুজব, এটা টিকটকে ভাইরাল হওয়া একটা ভিডিও। মানে আপনাদের বক্তব্য থাকে 4 মিনিট 5 মিনিটের জায়গায় মানে ওই 1 মিনিট আপনারা ওই হিউমার স্ক্যানের উপরে আপনার সমস্ত দায়ভার চাপিয়ে আপনারা কি বের হয়ে আসেন। এটা কেন? মানুষকে এইভাবে প্রতারিত করবেন না, কারণ বাংলাদেশের অনেক পুরানো কিংবা অনেক ওয়েটফুল একটা টিভি চ্যানেল নিউজ, আপনাদের উপরে অনেক মানুষ আস্থা রাখে, কিংবা আপনাদের কাছে কখনোই কোনো মানুষ এই ধরনের গুজববাজ নিউজ কেউ ডিজার্ভ করে না। তাই বলবো এই ধরনের গুঞ্জন কিংবা গুজব ছড়াবেন না, একমাত্র এই রিউমার স্ক্যানের উপরে দোহাই দিয়ে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে প্লিজ এগুলো ছড়াবেন না। এখন সর্বশেষ আমি আরো একটি লাইন কথা বলি, সেটি হচ্ছে এই আপনার ওবায়দুল কাদের তিনি যদি সত্যি ভাই মারা গেত, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ বলতাম, কারণ মানুষ মৃত্যুশীল ভাই, সবাই মানে 2 দিন আগে আর পরে সবাইকে তো মরতে হবে। কিন্তু তিনি যদি ভাই এখন মারা যেত আমি সত্যি অনেক খুশি হতাম, কারণ এই ধরনের আপনার গাঁজাখুরি নেতা এবং হাইব্রিড নেতা যারা নাকি এই আওয়ামী লীগকে আপনার ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগকে ধ্বংস করার কারণেই বাংলাদেশে পুনরায় আপনার রাজাকারদের বা রাজাকাররা জঙ্গিবাদীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে, একমাত্র এই ধরনের হাইব্রিড নেতাকর্মীদের কারণে। ওই যে পুরা আপনার দলটাকে কিংবা দেশটাকে একটা জুকারের মনে করেন পরিণত করে মনে করেন বানায় ফেলাইছে। এটার জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। তাই আমি বলি যে বাংলাদেশের আজকে যদি এই অবস্থান থাকে, এর ভিতরে প্রায় 60 থেকে 70% দায়ভার নিতে হবে আওয়ামী লীগের এই সমস্ত হাইব্রিড নেতাকর্মীদের। এদের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা, বাংলা ভাষার এই অবস্থা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আজকে এই অবস্থা। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। জেলে যাব, পালাবার পথ খুঁজব, দেশ থেকে পালাবো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ওরফে কাওয়া কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও তিনি মারা যাননি বলে নিশ্চিত হওয়া গেছে। মূলত এসব পোস্ট ভাইরাল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে হাসিনার দোসররা। এখানেই শেষ নয়, ওবায়দুল কাদের এখনও দেশে আছেন, তিনি পালাতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ইলিয়াস। প্রশ্ন হচ্ছে, যদি তিনি দেশে থাকেন তাহলে তিনি কোথায় আছেন, কেন তাকে গ্রেফতার করা যাচ্ছে না?
কাদেরকে গ্রেফতার না করতে পারার পেছনে কি সেনাপ্রধানের হাত আছে? এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কাওয়া কাদের মারা গেছেন মর্মে কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। কাদেরের মৃত্যু সম্পর্কে একটি পোস্ট দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস ফেসবুকে লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্ট শেয়ার করে কিংবা এর কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের প্রশ্ন ছড়িয়ে দিচ্ছেন। যদি কাদের এখনও দেশে থাকেন তাহলে তিনি এখন কোথায়? অনেকেই কাদেরকে গ্রেফতার করতে না পারার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন। একজন লিখেছেন, কাদের যদি দেশে থাকে তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আছে। আফজাল নামে একজন লিখেছেন, সেনা ক্যান্টনমেন্টে আছে কাকু, আরাম আয়েশে, দ্রুত গ্রেফতার করা হোক। আবদুল্লাহ নামে একজন লিখেছেন, ওকে ধরার ব্যবস্থা করুন, বাঙালির অন্তর কিছুটা হলেও শান্তি পাবে। সেনাবাহিনীর প্রধানের দিকে ইঙ্গিত করে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 5 আগস্টের পরে আওয়ামী লীগ নেতারা দেশে ছিল, তাদের বিদেশ পালিয়ে যেতে সহায়তা করেছে কারা? আরাফাত, হাসান মাহমুদ, এরা তো বিমানবন্দরে আটক হয়েছিল, তারপরেও তারা দেশ ছাড়ল কেমন করে? এটার পেছনে যারা ছিল তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আরও অনেকে মনে করছেন সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, তিনি হাসিনাকে পালাতে সহায়তা করেছেন, এমনকি হাসিনার দোসরদেরও পুনর্বাসিত হতে সাহায্য করে যাচ্ছেন। ওবায়দুল কাদের সেনাবাহিনীর সহযোগিতায় এখনও দেশে লুকিয়ে আছেন। অনেকে আবার সেনাবাহিনীর প্রধানের পদত্যাগেরও দাবি তোলেন। তবে ওয়াকারুজ্জামান যে আওয়ামী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করছেন তা অনেক আগে একবার তার কথায় প্রমাণিত হয়েছিল। গত আগস্টে হাসিনার পলায়নের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনে যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, নিরাপত্তা আমরা দেখব। তবে বর্তমান ওবায়দুল কাদের কোথায় আছে তার সঠিক তথ্য কারো কাছে নেই। এমনকি আওয়ামী লীগের অনেক নেতারাই কাদেরকে খুঁজছেন। বলে রাখা ভালো, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর 29 জানুয়ারি এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের যখন এ বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 1.5 বছরে পদ্মা, মেঘনা ও যমুনায় অনেক পানি গড়িয়েছে। বিএনপির আন্দোলন নস্যাৎ করে গত 7 জানুয়ারি একতরফা ভোট করে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস নেই। শারীরিকভাবে আত্মগোপনে, নেই ভার্চুয়াল দুনিয়াতেও। ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নানা কথা প্রচলিত আছে। কেউ কেউ বলছেন
তিনি 5 আগস্টেই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। এর আগে ডিসেম্বরে একটি খবর প্রকাশিত হয় যে ভারতে পালিয়েছেন কাদের। সে সময় নাকি তাকে অল্পের জন্য ধরা যায়নি। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশের সীমানা অতিক্রম করে পালিয়ে গেলেন তা জানতে চেয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনকি 15 দিনের মধ্যে পুলিশের আইজিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতেও বলা হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে সে সময় কাদের পালাতে পারেননি, মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতেই এমন চাল চালেন কাদের। উল্লেখ্য, কাদেরের বিরুদ্ধে সড়ক ও সেতু নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সহ সব ধরনের কাজে কমিশন বাণিজ্যের বিশাল সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। স্ত্রী, ভাই, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ অনেককে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তুলেছিলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে 2011 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের বাকি সদস্যরা। দুদক সূত্রে জানা যায় 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে সহজের মোট কাজের 90% করেছে 12 থেকে 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলো একক ও যৌথভাবে প্রায় 75,000 কোটি টাকার কাজ পায়। নানা কৌশলে নির্ধারিত কমিশনের বিনিময়ে সুনির্দিষ্ট ওইসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত কাদের সিন্ডিকেট। কাকে কাজ দেওয়া হবে তা আগেই ঠিক করে রাখা হতো। এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো। এরপর এসব অর্থের সিংহভাগ চলে যেত কাদের এবং তার সিন্ডিকেটের পকেটে। একটি অভিযোগ সূত্রে জানা যায়, সড়কে চলাচলের জন্য 137টি বাস কেনার কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণ দেখিয়ে ওবায়দুল কাদের তার ক্ষমতার সময়ে 1.5 বছর ধরে আটকে রাখে প্রক্রিয়াটি। সূত্রের দাবি, ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নুরির পছন্দের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় বাস ক্রয়ের প্রক্রিয়াটি আটকে যায়। বিআরটি কর্তৃপক্ষ সূত্র বলছে, বাস ক্রয়ের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল 205 কোটি টাকা। বাস কেনার জন্য প্রথম দরপত্রে 6টি প্রতিষ্ঠান অংশ নেয়। দ্বিতীয় দরপত্রে অংশ নেয় মাত্র 2টি প্রতিষ্ঠান। প্রথম দরপত্রে বাসগুলো কেনার জন্য সর্বনিম্ন দর ছিল প্রায় 1,77,00,000 মার্কিন ডলার। দ্বিতীয় দরপত্রে সর্বনিম্ন দর ছিল প্রায় 1,91,00,000 ডলার। তৃতীয় দরপত্রে সর্বনিম্ন দর পড়ে প্রায় 3 কোটি ডলার। এভাবে বিভিন্ন প্রজেক্টের অর্থ বাড়িয়ে তা হাতিয়ে নিয়েছেন কাদের। একটি গবেষণায় বিশ্বব্যাংকের বরাতে বলা হয়েছে, কাদের নেতৃত্বে সড়ক নির্মাণ ছিল অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প। বাংলাদেশে 4 লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় 21 থেকে 100 কোটি টাকা, যা প্রতিবেশী ভারতের 9 গুণ এবং ইউরোপের দ্বিগুণ। প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় 25 থেকে 30% বেশি ধরা হয়। এভাবে বাংলাদেশকে পথে বসিয়েছিলেন কাদের। আর সেই কাওয়া কাদেরকে শেল্টার দিয়ে তাকে দেশে আত্মগোপনে রেখেছে সেনাবাহিনী। অনেকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। আপনার কি মনে হয়, কাদের কি আসলে দেশে আছে? রোজা ও ঈদ করা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য রহস্যজনক, এই বক্তব্য সন্দেহজনক। এই বক্তব্যের নেপথ্যে কি তাৎপর্যকে আমরা আলোচনা করব এবং এই বক্তব্যের অসারতা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। এ নিয়ে একাডেমিক অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে আমরাও অতীতে অনেক আলোচনা করেছি, দলিল ভিত্তিক আলোচনা করেছি, কোন মাযহাব কি বলেছে, হাদিসের আলোচনা, এ বিষয়ে অনেক কেতাবও আছে বাংলাদেশে। অতএব নতুনভাবে এটা বলার কিছু নেই, এই জন্য সংক্ষেপে বলবো। প্রথমে যে কথাটা বলতে চাই, একই দিনে রোজা ঈদ নিয়ে তারেক রহমান কেন বলতে যাবেন? এটা কি তার কাজ? অথবা এটা কি রাজনীতিবিদদের বলার কাজ? এমনিতেই তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা নন। আবার ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন, একটা টুপি তো পরতে পারেন, টুপিও পরেন নাই। টুপি পরা লাগে না এদের মনে হয়, ঈদের সময় তো করেন।
কেন ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন টুপি পরতেন না ভাই? যাই হোক, এটা ব্যক্তিগত চয়েস, কিন্তু রাজনীতিতে এই ধরনের সিম্বলের গুরুত্ব আছে, এটা নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে। তো কেন তিনি এটা বলেছেন? এটা তো বলার কথা না, এটা তার কোনো সাবজেক্ট ম্যাটার না, বরং এই কথাটা তিনি খুব সংক্ষেপে বলেছেন। বরং আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেননি, কিন্তু এটাই এক প্রকার চাপিয়ে দেয়া। তার প্রভাব নিয়ে আলোচনা করব। অত্যন্ত সংক্ষেপে বলেছেন, কিন্তু সংক্ষেপে বলতে গিয়েও তিনি অঘটন ঘটিয়ে ফেলেছেন। কি? তিনি কিয়াস করেছেন খ্রিস্টানদের বড়দিনের সাথে। তো মুসলমানদের রোজা এবং ঈদ পালনের কোনো নীতিমালা খ্রিস্টানদের বড়দিনকে মানদণ্ড ধরে কিয়াস করা, এই ধরনের চিন্তা যে কতটা অজ্ঞতা প্রসূত, আশা করি বুঝতে পেরেন। তিনি বলেছেন না তারেক রহমান, এই যে খ্রিস্টানদের বড়দিন সারা পৃথিবীতে একই দিনে হয়, খ্রিস্টানদের বড়দিন কি চাঁদ দেখা এবং সূর্য দেখার সাথে সম্পর্কিত? চাঁদ দেখা, উদয়স্থলের ভিন্নতা, এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, এবং কোনটা চাঁদের সাথে সম্পর্কিত, কোনটা সূর্যের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো এগুলো জানেন না, এগুলো কোনো স্টাডি করেন না। আমি আসছি সেদিকে। তার আগে বলি যে কেন তারেক রহমান এই বিষয়টা সামনে আনলেন। আসলে বিএনপি এখন ইসলাম বিরোধী দল হিসেবে আখ্যা পাচ্ছে, কারণ বিএনপি নেতারা তারা এই ওয়াজ মাহফিল, তাদের যে ইফতার মাহফিলে আলেম ওলামাদেরকে ওইভাবে দাওয়াত দেয়নি। আগে বিখ্যাত আলেমদের দাওয়াত দিত, স্টেজে বসাতো সামনে, এখন আর বসায়নি। আবার বিএনপির লোকজন এখন ওয়াজ মাহফিলে বাধা দেয়, তারা মিজানুর রহমান আজহারীর ওয়াজের বিরুদ্ধে দাঁড়ায়। এটা কিন্তু বড় একটা ধাক্কা, যে আজহারীর ওয়াজে নাশকতা করার ঘোষণা দিয়েছিল বিএনপি, আজহারের বিরুদ্ধে ওয়াজ করেছে, এটা বিএনপির একটা বড় ধাক্কা। আবার হাসান জামিলকে, শেখ হাসান জামিলের মতো একজন প্রবীণ বড় মুহাক্কিক আলেম, তাকে অপদস্থ করেছে, তাকে তাফসির শেখায় মোসলা মতখর বিএনপি নেতা, এবং বেশ একজন আলেমকে পিটিয়েছে, থাপ্পড় দিয়েছে, লাথি দিয়েছে বিএনপির লোকজন। এর মানে ওই আওয়ামী লীগের মতো জিহাদ, একামতি দিন, ইসলামী আন্দোলন, এইগুলোর আয়াত হাদিস বললেই এরা খেপে যায়। এই জন্য আলেম ওলামা ইসলামপন্থীদের মধ্যে বিএনপি সম্পর্কে একটা চরম নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যে এরা আওয়ামী লীগের চাইতেও খারাপ। এখন ধর্মীয় অঙ্গনে একটু আলোচনায় থাকা, ধর্মের জন্য, ধর্মের প্রতি আবেগ আছে, বিএনপি আকর্ষণ আছে, একটু আলোচনায় থাকাটা বিএনপির জন্য জরুরি, এই রমজানকে ব্যবহার করে। এই জন্যই তারেক রহমান এই একই দিনে রোজা এবং ঈদের কথা বললেন। এতে কি হয়েছে? অলরেডি ফলাফল পাচ্ছেন। মানুষ বলছে, দেখেন জিয়াউর রহমান খালেদা জিয়ার সন্তান ইসলাম নিয়ে কথা বলে, কি ভালো মানুষ, অথচ তার দলের লোকজন যে হুজুরদের পিটায়, লাথি দিয়ে ওয়াজের স্টেজ থেকে নামিয়ে দেয়। তারেক রহমান এটাই চেয়েছেন, তাকে নিয়ে আলোচনা হোক, কি ভালো মানুষ, মুসলিম উম্মা নিয়ে ভাবে, উম্মা কনসেপ্ট নিয়ে ভাবে। এ তো আনোয়ার ইব্রাহিম, এ তো ইমরান খান, এরদোগান উম্মা কনসেপ্ট নিয়ে ভাবে, মুসলিম উম্মাকে এক করার চিন্তা থেকে ভাবে। এরকম একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্যেই, এই ন্যারেটিভ তৈরি করার জন্যই তারেক রহমান একই দিনে রোজা ঈদের বিষয়টা এনেছেন। এটা একটা পলিটিক্যাল ধান্দাবাজি ছাড়া আমি অন্য কিছু মনে করি না। এটা তার ক্ষেত্রে একেবারেই শোভনীয় হয়নি। রহস্য কি এই বিষয়টা আনার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক, এর প্রভাব সম্পর্কে একটু বলি। প্রভাব তো আমি আগেও বলেছি, আবারও বলি, একেবারে অনুচিত তার এই কথা বলা, কারণ তারেক রহমানকে এমনিতেই দেবতা বানিয়ে দিয়েছে, অজু করা লাগবে তার নাম নিতে, এরকম কথাবার্তা বলছে বিএনপির বড় বড় নেতারা। অতএব তারেক রহমান যেহেতু বলেছেন, এটাকে অনেকে শরীয়ত বানিয়ে ফেলবে। আলেম ওলামারা নিরপেক্ষ দৃষ্টিতে এটা বিশ্লেষণ হয়ে যায়, শত শত আর্টিকেল আছে, এটা
ওয়াইসির মিটিংয়ে আলোচনা হয়েছে, একটা রেজলিউশনও পাস হয়েছিল, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সামনে আগায়নি। বাংলাদেশে কারা কোন পক্ষে কি এটা আপনারা জানেন। কোন পীরের অনুসারীরা, আবার এই আনসার আল ইসলামের লোকজন, উগ্রবাদী একটা গোষ্ঠী, তারা এই সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা ঈদ করে, নানান বিষয় আছে। মানে তারেক রহমান নিজেকে একটু উম্মা দরদি বিশ্ব নেতা সাজাতে চেয়েছেন, এটাই ধান্দা, এছাড়া অন্য কিছু। এখন এর প্রভাবে আলেম ওলামাদের একটা অংশ, তারা তো ভয়ে হলেও নিরপেক্ষ ইস্তেহাত করবে না। তারেক রহমানের বক্তব্যকে বৈধতা দেওয়ার জন্য কত দলিল উপস্থাপন করে তারেক রহমানের কতটা প্রিয়ভাজন হওয়া যায়, এই জন্য লেখালেখি শুরু করবে এবং সেই লেখককে বিএনপি বিভিন্নভাবে পুরস্কৃত করবে। এই যে দেখেন, তারেক রহমানের সে একই দিনে রোজা ঈদের পক্ষে বই লিখেছে বিএনপির অমুক নেতা বা অমুক আলেম, অমুক হুজুর, অতএব তাকে অমুক জায়গায় খতিব বানাও, তাকে এই দাও ওই দাও। এখন এইটা নিয়ে এইটা হবে, এটা ইসলামের স্বাভাবিক পথচলাতে রুদ্ধ হবে তারেক রহমানের এই বক্তব্য। আমি মনে করি যে ইস্তেহাত করবে তারেক রহমানকে খুশি করার জন্য অনেক হুজুররা। এরপরে আসেন যে আসলে এটা সম্ভব কিনা, এটা ফালতু, অসম্ভব। বিএনপির লোক, এটা শরীয়তে একটা বিষয়, সূর্যের গতিবিধির সাথে সম্পর্ক রেখে ইবাদত করা, এটা একেবারে মৌলিক একটা শরীয়তের বিষয়। চাঁদ দেখে রোজা রাখা, ঈদ করা, মাস শুরু করা, এটা ইসলামী শরীয়তের মৌলিক একটা বিষয়। আর দেখলাম ছাত্র দলের নেতারা তারা অর্থনৈতিক যুক্তি দিচ্ছে যে প্রযুক্তি, সময় বাঁচবে, অর্থ বাঁচবে, অপচয় থেকে জাতি বাঁচবে। অর্থাৎ তারেক রহমান থিওরি ঠিক আছে, শরীয়ত লাগে না, তারা এখন অর্থনীতির থিওরিতে এখন এটা করতে চায়। নেতিবাচক প্রভাব কি দেখলেন তো, শরীয়তকে এরা শরীয়ত রাখবে না, শরীয়তকে এরা অর্থনীতি বানিয়ে ফেলতে চায়। তো এর মধ্য দিয়ে ইসলাম বিকৃতি ঘটবে। তারেক রহমান ভয়ানক অন্যায় করেছে রাজনৈতিক ফায়দা হাসিল করতে যে। এরপর আসেন, এটা সম্ভব কিনা, এটা একদম অসম্ভব। এটা সম্ভব হলে আগেই হতো। এরকম মৌলিক একটা বিষয় যে সৌদি আরবের সাথে মিল রেখে বা একই দিনে ঈদ রোজা করা যায় কিনা, সম্ভব হলে কি এতদিন হতো না? সৌদি আরবের বাদশারা তো একসময় ভালো ছিল, এখন না খারাপ বাদশাহ, তারা এটা কি করতো না এতদিনে? অথবা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারা কেন করলেন না, তারা কেন উদ্যোগ নিলেন না? মানে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু ইটস ইম্পসিবল, এটা সম্ভব নয়। প্রত্যেকে যার যার অঞ্চলে চাঁদ দেখে রোজা শুরু করবে, ঈদ শুরু করবে, এটাই বাস্তবতা এবং এটার পক্ষে দলিল আছে। এটা কখনো এক করা সম্ভব নয়, এক করার মধ্যে কোনো কল্যাণ নেই। এক করলেই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ, ফালতু কথা। কে বলেছে এক করলে ঐক্যবদ্ধ? যেমন বাংলাদেশে তো একদিনে হয়, ওই বাংলাদেশে কি সবাই ঐক্যবদ্ধ? এগুলোর কোনো ফায়দাই নেই, কারণ যেভাবে চলছে এটাই শরীয়ত। যার ক্রমে বলছেন তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে শরীয়ত হয় না। এই তথ্য প্রযুক্তি যদি ধ্বংস হয়ে যায় তখন কি করবেন? সাপোজ এমন কোনো দুর্যোগ হলো, এই যে দেখেছেন না, দুর্যোগ যে হতে পারে, তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলেই তো ঘটনা শেষ। তখন কি করবেন? বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়? তথ্য প্রযুক্তি যে কোনোভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া বা এরকম ঘটনা তো ঘটতে পারে, বাংলাদেশ হাসিনাই তো ঘটিয়েছে, বা বড় কোনো বৈশ্বিক দুর্যোগ হতে পারে। তখন সারা পৃথিবীর এই কমিউনিকেশন সিস্টেম যদি ধ্বংস হয়ে যায়, তখন আপনি কিভাবে সারা পৃথিবীতে একদিনে রোজা বা ঈদ করবেন? আপনি জানবেন কিভাবে? এই জন্য তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে শরীয়তের হুকুম সাব্যস্ত হয় না। তবে হ্যাঁ, এটা সহায়তা নিয়ে শরীয়ত বিধানকে সহজ করা বা কোনো একটা বিষয়ে সহজ করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু মৌলিকভাবে হুকুম সাব্যস্ত তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে হয় না। এটা শরীয়তের একটা উসুল বটে, তাহলে অনেক বিপত্তি আছে। এটা ফালতু, একদম ফালতু, অযৌক্তিক, এটা অসম্ভব, কখনোই হবে না। তারেক রহমান এখন ধর্মীয় বিভিন্ন স্পর্শকতার বিষয়কে ব্যবহার করে নেতিবাচক রাজনীতি করছেন। তার একটা প্রমাণ হচ্ছে
তারেক রহমান অনেকে মজা করে বলছে, অনেক আলেম ওলামা, মদিনা বিশ্ববিদ্যালয়ে ফারেক এক আলেমকে দেখলাম, তিনি বলছেন আল্লামা হযরত মাওলানা তারেক রহমান। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যে টপিকটা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন, আসলে কিন্তু তিনি কিন্তু মারা যাননি, এটা একটা গুজব এবং ভুয়া নিউজ। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঠিক তথ্য জানতে পারবেন। এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।